আর ম্যাক্সিমাম কোম্পানিগুলো তাদের কাছে লিকুইড নেই, তারা বাজারজাত করতে পারতেছে না, তাদের সিলিন্ডারগুলো অন্য কোম্পানি নিচ্ছে না, অন্য কোম্পানি যার কাছে লিকুইড আছে সে আবার অন্য সিলিন্ডার দিয়ে মাল দিতে পারতেছে না। যদি কেউ একটা ডকুমেন্ট দিতে পারেন লোআপকে, কালকে আমরা তার ব্যবসার লাইসেন্সের ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে চিঠি দেব। সমস্যাটা সরকারের মধ্যে যোগ্যতার অভাব, সক্ষমতার অভাব, দায়িত্ববোধের অভাব। জানুয়ারি তো নাই, ফেব্রুয়ারিতেও ওই সাপ্লাইয়ের সংকট থাকবে। চর্চার স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা চর্চার ওয়েবিনারে আলোচনা করব সাম্প্রতিক সময়ে এলপিজির বাজারে যে অস্থিরতা রয়েছে তার কারণ এবং এর থেকে প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন নাজির আহমেদ মোল্লা, সিনিয়র সভাপতি এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি, রয়েছেন হুমায়ুন রশিদ, সহসভাপতি এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন, রয়েছেন সিনিয়র সাংবাদিক অরুণ কর্মকার এবং আমাদের কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। আপনাদের সবাইকে চর্চা স্টুডিওতে স্বাগতম। তা আমরা শুরু করি প্রথমেই নাজির আহমেদ মোল্লাকে দিয়ে। এই সাম্প্রতিক সময় এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে এলপিজির বাজারে যে সংকট চলছে, এই সংকট নিয়ে আজ জ্বালানি উপদেষ্টার কাছে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জ্বালানি উপদেষ্টা বলেছেন ফাজুল কবির খান, উনি বলেছেন যে ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাইকারদের কারণেই এই যে বাজারে যে সংকটটি তৈরি হয়েছে, এই সংকটের মূল কারণ আসলে ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাইকাররা। নাজির ভাই কীভাবে বলবেন, এই বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন? আসলে আমরা দেখছি ছোট আমাদের নিরীহ ব্যবসায়ীদের উপরে অনেকে অনেকভাবেই আঙ্গুল তুলে কথা বলছেন, অনেকে অনেকভাবে আমাদেরকে প্রতিপন্ন করতেছেন, যার যার মতন করেই আমরা দেখতেছি। কিন্তু আসলে কেন জানি মনে হচ্ছে আমাদের প্রতি কেউ সিম্প্যাথি দেখাচ্ছেন না। গত মাসের 2 তারিখ থেকে আমরা ব্যবসায়ীরা কোম্পানি থেকে মাল পাচ্ছি না। আমাদের এক একজন ব্যবসায়ীর 80-90 জন করে স্টাফ আছে, এক একজনের 50 জন করে স্টাফ আছে। আমাদের মানে কোটি কোটি টাকা এই সেক্টরে বিনিয়োগ হয়ে আছে। আপনারা দেখেন, কোম্পানিরা বিনিয়োগ করছে, কোম্পানিরা বিনিয়োগ করে কোম্পানিদের সিলিন্ডারগুলো আমাদের কাছে বিক্রয় করে দিছে। আমরা কিন্তু এটা বিক্রয় কিনে নিয়ে আসছি, এটা কোনো হস্তান্তরযোগ্য নয়। এই কোনো একজন ব্যবসায়ী কোনো কারণে যদি তার ব্যবসা কোম্পানির পক্ষ থেকে হোক নিজের পক্ষ থেকে হোক যদি বন্ধ করে দেয়, তাহলে তার কি পরিমাণ সাফার হয় আমার মতন দোকান যারা আছে এটা তারা বুঝতে পারবে। কিন্তু আমি সেই বিষয়ে বলবো না, আজকের বাজারের যে পরিবর্তন নিয়ে যে কথাগুলো জানতে চাচ্ছেন, 2 তারিখ থেকে আমরা বাংলাদেশের চাহিদা পরিমাণ প্রোডাক্টের মাত্র 55% প্রোডাক্ট আমরা পাচ্ছি। এখন আপনারা বলেন, এই 50% প্রোডাক্ট স্রেফ 3টা কি 4টা কোম্পানি বাজারজাত করতে পারতেছে, আর ম্যাক্সিমাম কোম্পানিগুলো তাদের কাছে লিকুইড নেই, তারা বাজারজাত করতে পারতেছে না, তাদের সিলিন্ডারগুলো অন্য কোম্পানি নিচ্ছে না, অন্য কোম্পানি যার কাছে লিকুইড আছে সে আবার অন্য সিলিন্ডার দিয়ে মাল দিতে পারতেছে না। এইভাবে করে বাজারে বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়েছে। সেই ক্রাইসিসের কারণে বিভিন্ন ভোক্তা বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন দোকানে একই কাস্টমার একাধিক দোকানে প্রতিদিন যাওয়ার কারণে মানুষের মানে চাহিদাটা বেশি দেখাচ্ছে এবং দোকানদার অনেক ধরনের হয়রানি হচ্ছে। এখন আপনারা বলেন, এই যে 3টা 4টা 5টা কোম্পানি লিকুইড আছে দিতে পারতেছে, তারা রেশিও করে প্রোডাক্ট দিতে পারতেছে। তাদের রেশিও করে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যেই পরিমাণ তাদের প্রোডাকশন ক্যাপাসিটি, সেই পরিমাণ প্রোডাকশন ক্যাপাসিটি তাদের যে পরিমাণ চাহিদা দিতে না পারার কারণে তাদের ডিস্ট্রিবিউটার যারা তাদেরকে একটা রেশিও করে প্রতি 1 দিন পর পর 2 দিন পর পর কিছু কিছু করে মাল দিচ্ছে।
আচ্ছা, আপনারা পাচ্ছেন কম, কিন্তু আপনারা কি বেশি দামে তো আর আপনাদের কাছে তো দিচ্ছে না নাকি? দাম বেশি রাখার কোনো ইয়ে আছে আপনাদের কাছে? আপনাদের কাছে বেশি দামে সরবরাহ করতেছে এরকম তো কোনো অভিযোগ নাই আপনাদের? যেহেতু আমরা অ্যাসোসিয়েশনের সাথে আমি আছি, আমাদের কাছে অনেক সংবাদ বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবেই আসে। যে তাদের বক্তব্য, দুই তিনটা কোম্পানি এর মধ্যে গত ডিসেম্বর মাসে 2 বার টাকা বাড়িয়ে নিয়েছে। কোন দুটো কোম্পানি? স্পেসিফিক বলতে রাজি না, বলতে চাচ্ছেন না? জানি না স্পেসিফিক কোন কোন কোম্পানি, এটা আমি জানতে চাই নাই। তবে শুধু এইটুকু আলোচনা মার্কেট থেকে পেয়েছি যে 2-3টা কোম্পানি 2 বার পেমেন্ট বাড়ায় নিছে। তাহলে নাজির ভাই যেটা বললেন যে মন্ত্রী যে কথা বলতেছেন সেই কথা আপনারা প্রত্যাখ্যান করতেছেন, তাই তো? কোনো রকম কোনো আপনারা সেটা মানতে নারাজ? যদি বাজার, আমাকে যদি আজকের বাজার নিয়ন্ত্রণের বাইরের আলোচনা আপনারা করে থাকেন, আমরা বলবো যেখানে এই দেশে যেই পরিমাণ চাহিদা, সেই পরিমাণ যেহেতু ইম্পোর্ট হচ্ছে না, সেই পরিমাণ যেহেতু কোম্পানিগুলো মাল পাচ্ছে না, তারা যেহেতু ডিস্ট্রিবিউটারকে দিতে পারতেছে না, তাইলে বাজারের এই ক্রাইসিস লগ্নে কিছু মানে মানুষের কিছু পরিবর্তন তো থাকতেই পারে। প্যারিস আমাদের ইম্পোর্টটাকে অ্যাভেলেবেল না করার কারণে আজকে আমরা এই সমস্যাগুলো ফেস করতেছি। ইভেন সবচেয়ে খারাপ লাগতেছে আমাদেরকে ভোক্তায় আমাদেরকে যে ধরনের বড় বড় অ্যামাউন্টে জরিমানা করতেছে, এটা আসলেই আমরা এটা মানতেই পারতেছি না। কারণ আমরা মানে প্রতি মাসে আমাদের এক একটা দোকানের কেউ 3 লাখ থেকে 8 লাখ 9 লাখ পর্যন্ত পার মান্থ ব্যয় আছে, স্টাফ আদার্স সব কিছু মিলাই। তাহলে আমরা এত কোটি কোটি টাকা বিনিয়োগ করে আজকে যদি আমরা এরকম মাসের পর মাস সাফার হয়ে যাই, তাহলে আমাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? অরুণ কর্মকার, আপনি আসলে কিভাবে দেখছেন এই যে ডিস্ট্রিবিউশন এন্ড থেকে যে ক্রাইসিসটার কথা বললেন নাজির ভাই আমাদেরকে, এই দীর্ঘদিন মাঠের অভিজ্ঞতা থেকে আসলে কিভাবে দেখছেন এই ক্রাইসিসটাকে? ওই এন্ড থেকে, মাঠের এন্ড থেকে, মানে খুচরা রিটেলের পর্যায়ে যে তাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে আপনি আসলে কিভাবে দেখেছেন বা আসলে কিভাবে মূল্যায়ন করবেন? যেমন আমি শুরুর দিকে যখন বিইআরসি দাম নির্ধারণের দায়িত্বটা পাইল আদালতের রায় অনুযায়ী, তখন তারা লোয়াবের সাথে এই মালিকদের সাথে বৈঠকে বসে তারা বিষয়গুলি বুঝে নিছে এবং সেই অনুযায়ী করতেছে। কিন্তু সেখানে এই যে রিটেইলার পর্যায়ে জিনিসটা যে যায়, চিটাগং থেকে, মংলা থেকে এই যে কন্টেইনারগুলি বহু বহু দূরে পর্যন্ত যায়, সেটার যে কস্টিং, সেইটা সঠিকভাবে মানে যেভাবে লোয়াব বলছিল সেভাবে বিইআরসি অ্যাকসেপ্ট করে নাই। ফলে দামেরও হেরফের চলতেছিল, শুরু থেকেই চলতেছিল। তো শুরুতে আবার ওই মোবাইল কোড বসাইতে গিয়া ওই রিটেইলাররা, ডিলাররা মাল উঠানো বন্ধ করে দিয়েছিল। তখন আবার মোবাইল কোড চলে আসছে, উড্র হয়েছে। এখন এইভাবে তো একটা মানে ফায়ার ফাইটিং এর মতো তো এইসব সেক্টর চলে না। এটা মানুষের এখন নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, এলপি গ্যাস, এবং এটা ডিমান্ড ক্রমাগতভাবে বাড়তেছে। এটা স্বচ্ছভাবে দেখা উচিত, সেইটা আমাদের এখানে হচ্ছে না। তাহলে বিষয়টা এখন যে ক্রাইসিস, সেটার মূল জায়গাটা হয়ে গেছে যে চাহিদার অনুযায়ী আমাদের ইম্পোর্ট কম, তার মানে সরবরাহ কম। সরবরাহ কম হওয়ার কারণে কোনো ইম্পোর্টার যারা বোটলিংও করে তারা দাম বেশি নিচ্ছে ডিলারদের কাছ থেকে। এখন ডিলাররা দাম বেশি না নিয়ে কি করবে? এখন বেশি, সেটা কত বেশি? যেটা বিইআরসি হিসাব নিকাশ করে 1306 টাকা করলো, সেটা কি 2000 টাকা 2100 টাকা সেইটা হওয়া একটা সম্ভব ব্যাপার? এটা তো একটা পুরো অস্বাভাবিক। আচ্ছা, 200-100 টাকা বেশি কিন্তু সবসময়ই থাকে। ডিমান্ড সাপ্লাইয়ের সামঞ্জস্য যখন থাকে তখনও 50 টাকা, 100 টাকা, 200 টাকা বেশি থাকে। এখন এটা কি 1300 টাকার জিনিসটা 2000-2100 টাকা হয়ে যাবে? এটা তো তাইলে, এবং গভর্নমেন্ট বলবে যে এটা ওনাদের কারসাজির জন্য হচ্ছে, এটা তো কোনো একটা দায়সারা কথা, এটা তো কোনো কাজের কথা না। হ্যাঁ, মানে এই যে সিস্টেমে আনতে না পারলে তাইলে পরে মানুষের যে দুর্ভোগ সেটা চলতেই থাকবে। মোটা দাগে আমরা যেটা দেখলাম যে মানে সরবরাহ সংকট, মানে
আমাদের আমদানি পর্যায়ে বড় একটা সংকটের কারণে রিটেলাররা 50%-এরও কম 50%-এর মতো পাচ্ছেন এবং সেটা তার প্রভাব একটা বড় প্রভাব পড়ছে বাজারে। আসলে কিভাবে কেন এই প্রভাবটা পড়ছে, কিভাবে এই আমদানি সংকটটা কিভাবে তৈরি হলো যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আবার অভিযোগ উঠছে যে তারা বেশি দামে পণ্য বিতরণ করছেন। এই অভিযোগগুলো নিশ্চয়ই আপনারাও জানেন। বসুন্ধরা বাদ দিয়ে আরও দুই একটা কোম্পানির কথা উনি যেটা নাজির ভাই বললেন না, যে এরকম অভিযোগ আছে যে তারা বেশি দামে দিচ্ছেন ডিলারদের। এই বিষয়ে আপনার আসলে মন্তব্য জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য। আমি লোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার সাথে শেয়ার করতে চাই যে গত 10 বছর কিংবা 20 বছর যদি আপনি এলপিজির বাজার দেখেন, এটা সরবরাহ নিশ্চিত এবং কোনো বিচ্ছিন্নভাবে সরবরাহটা ছিল। হঠাৎ করে এই জিনিসটা হওয়ার পিছনে আমরা আইডেন্টিফাই করেছি 3টা রিজনকে। 3টা কারণেই এই জিনিসটা হয়েছে। একটা হয়েছে, প্রথম যে কারণটা হয়েছে সেটা হচ্ছে যে এলপিজি সরবরাহ মূলত হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এটা লোডিং পোর্ট থাকে ইদার ওমান, কাতার কিংবা দুবাই, ইউএই এয়ারপোর্ট, পোর্টগুলা থেকে এটা লোডিং পয়েন্ট হয়। তো রিসেন্টলি ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স কিছু কিছু শিপে, অনেকগুলা শিপে স্যাংশন দিয়েছে, যে যেসব শিপের সাথে কিউবা কাহারা যারা স্যাংশন নেশন কিংবা ন্যাশনালিটি ইনভলভ ছিল, তারা এই স্যাংশন পাওয়াতে আমাদেরও যারা এলপিজি লোয়াবের মেম্বার তাদের অনেকে শিপ কনসাইনমেন্ট আসে নাই। না আসাতে একটা সরবরাহ বিঘ্ন ঘটেছে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই যে এখন শীত পড়েছে, পৃথিবীর অনেক দেশেই শীত পড়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে। এই শীতের জন্য এই এলপিজি গুলা অন্যান্য যেসব শীত প্রধান দেশ ওইসব দেশেও সরবরাহ হয়ে গেছে। 3 নম্বর কারণ হচ্ছে এই রিসেন্টলি অনেকগুলা রিফাইনারি মেইনটেনেন্সের কাজে গেছেন। আপনারা এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা সবাই এনার্জি সম্বন্ধে অত্যন্ত জ্ঞানী, গুণী, অভিজ্ঞতা সম্পন্ন লোক। ওনারা জানেন যে প্রায়শই এই রিফাইনারি গুলাকে মেইনটেনেন্সে যেতে হয়। এই 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 কারণগুলোর জন্য সরবরাহ বিঘ্নিত হয়েছে, কিন্তু লোয়াবের মেম্বারদের টার্ম কেনা ছিল, স্পট কেনা ছিল না। এই স্পটের গুলা ডেলিভারিতে বিঘ্নিত ঘটেছে। বিঘ্ন ঘটায় সরবরাহ বন্ধ হয় নাই, সরবরাহ আছে। সরবরাহ আছে বলেই তো আপনারা কিছু না কিছু এলপিজি ভোক্তারা পাচ্ছেন। আমরা লোয়াব থেকে সদা সর্বদা বলছি যে প্রত্যেকটা ভোক্তা যাতে ন্যায্য মূল্যে, মার্কেট যে রেগুলেটরি আমাদের বডিজ আছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, উনাদের নির্ধারিত প্রাইসেই সরবরাহ হবে এবং হচ্ছে। কিন্তু কেন জানি না, এই আমরা তো আর রিটেল পয়েন্টে মনিটর করার মতন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই, আমাদের ম্যাজিস্ট্রেসি কোনো পাওয়ার নাই, ফলে আমরা এটা করতে পারি না। আর এটা কেন বেড়েছে আমি এই ব্যাপারে আপনাদেরকে একবারে ডিরেক্টলি বলতে পারবো না, যে কারণগুলো আমার কাছে আমরা যেটা লোয়াব থেকে মনিটর করে জানছি এবং বুঝছি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। নাজির আহমেদ মোল্লা ভাই অভিযোগ করছিলেন যে বসুন্ধরা বাদ দিয়ে বেশ কয়েকটা কোম্পানি ওভার প্রাইসিং করতেছে, তারা বেশি দামে ডিলারদের কাছে সরবরাহ করতেছে। এই অভিযোগটাকে আপনার কিভাবে মানে খতিয়ে দেখেছেন কিনা, কিংবা এই অভিযোগগুলোর ব্যাপারে কি বলবেন? এই অভিযোগটা লোয়াবের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম প্রমাণ সাপেক্ষে। যদি কেউ একটা ডকুমেন্ট দিতে পারেন লোয়াবকে, কালকে আমরা তার ব্যবসা লাইসেন্সের ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে চিঠি দেব। ধন্যবাদ। নাজির ভাইকে এই বিষয়ে কিছু বলবেন, যে প্রমাণ আপনাদের কাছে কি প্রমাণ আছে যে কোনো অপারেটরস এরকম বেশি দামে আপনাদের কাছে সরবরাহ করতেছে? আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নেই। আমাদের ব্যবসায়ী ভাইরা আমাদেরকে এই আলোচনাগুলো, স্যার যে কথাগুলো বলছিলেন যে ওনারা ওনাদের লোহাবে আলোচনা করে এগুলি যা দেখছেন যে কেউ এই ধরনের করে নাই, আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মতামত দেয়। আমরা সেই মতামতের ভিত্তিতে আমি আপনাকে এই আলোচনাটা করছি। তাদের কিছু কিছু লোকের বক্তব্য ছিল যে কিছু কিছু 2-1টা কোম্পানি সম্ভবত 2 বার 10 টাকা 20 টাকা করে বেশি নিচ্ছে। তা আমরা কিন্তু বিআরসির অনুমোদিত যেই
কমিশনটা আমরা পরিবেশক এবং রিটেলার পাওয়ার কথা ছিলাম, এবং আমাদের ঘরে পণ্যটা পৌঁছে দেওয়ার কথা ছিল বিআরসির নিয়ম অনুযায়ী। আমরা কিন্তু এই পুরো সার্ভিসটা পাচ্ছি না। তা আমি বলবো যে আমাদেরকে কিভাবে বিআরসির রেট অনুযায়ী আমরা প্রোডাক্টটা পাইতে পারি, আপনারা যদি আমাদেরকে এই জায়গাটায় হেল্প করেন, তাহলে আমরাও, আমাদের ডিস্ট্রিবিউটার ভাইরাও আমার মনে হয় এতটা খারাপ পর্যায়ে নিচের দিকে দৃষ্টি দিবে না। অর্থাৎ এতক্ষণের যে আলোচনা তাতে যেটা বোঝা গেল যে আমরা যারা ভোক্তা তাদেরকে আপনারা রসিদ দেন না, তারপর হচ্ছে আপনারা যার কাছ থেকে আনেন তাদের কাছ থেকে কোনো প্রমাণ নেই বেশি রাখার, এবং হচ্ছে আপনারা যেটা কমিশন এবং যে সার্ভিস পাওয়ার কথা অপারেটরদের কাছ থেকে সেটা আপনারা পাচ্ছেন না। আমরা এখন অধ্যাপক শামসুল আলম পুরো ব্যাপারটি, পুরো আলোচনাটি শুনলেন। এই পুরো বিষয়টার মধ্যে আসলে গ্যাপটা কোথায়, মানে কোন জায়গাটাতে আসলে গভর্নমেন্ট কিংবা আমাদের যে এনার্জি রেগুলেটরি কমিশন কোথায় আসলে ফাঁকটা থেকে যাচ্ছে, যে কারণে ভোক্তা কখনোই ন্যায্য দামে এই পণ্যটি পাচ্ছে না হাতে, যেহেতু এটা একটি নিত্য প্রয়োজনীয় পণ্য হয়ে গেছে বাংলাদেশের? সমস্যাটা সরকারের মধ্যে যোগ্যতার অভাব, সক্ষমতার অভাব, দায়িত্ববোধের অভাব। এই জায়গাটায় কোথাও থেকে ফোকাস পড়ছে না, এবং দাম বৃদ্ধি, যা দাম বেঁধে দেয় রেগুলেটরি অথরিটি, সে দামে বিক্রি হয় না। দেশের শীর্ষ পর্যায়ের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী সহ রাস্তার টুকাই পর্যন্ত জানে, কিন্তু এর কোনো প্রতিকার নেই। প্রতি মাসে দাম বাড়ে বা কমে, আর আমার আর অরুণ বাবুদের আর হুমায়ুন সাহেবদের এইভাবে টেলিভিশনে রিপোর্টারদের কাছে আমাদের সাক্ষাৎকার দিতে হয়, মতামত দিতে হয়। এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এই প্রশ্নগুলো টিপিক্যাল হয়ে গেছে। এখন আজকের যে বিষয়টি প্রথমেই সূত্রপাত করেছিলেন, যে জ্বালানি উপদেষ্টা বলেছে যে এই এক শ্রেণীর ব্যবসায়ী, রিটেলার বা কারকরাই এই অবস্থা তৈরি করেছে। হ্যাঁ, তারাই করেছে, সেটা আমি মেনে নিলাম, এবং আমিও মনে করি বা বলছি যে হ্যাঁ, তারাই করেছে। এই কথাটা বলার পরেও আমি বলছি, এর জন্য তারা দায়ী করা যায় না কি কারণে, এবং এর জন্য দায়ী সরকার, দায়ী উনি যে বুঝেছেন এই বুঝ, এবং উনি নিজেও, কারণ তিনি যদি এইরকম না বুঝতেন তাহলে এই প্রবলেমের সমাধান হতো। এবং এক পর্যায়ে আমাদের একজন আলোচক বলেছে এটা দায়ী ছাড়া কথা, আমি বলবো কাণ্ডজ্ঞানহীন কথা। সরকারের শীর্ষ পর্যায়ে দায়িত্ববান ব্যক্তিদের মুখ থেকে যদি এই জাতীয় কথাবার্তা শোনা যায়, তাহলে তারা যে প্রবলেম বোঝে না, বুঝলেও তারা যে দায় সারা ঘুষের এভাবে উত্তর দিয়ে পার পেতে পারে এবং তাদেরকে জবাবদিহির সম্মুখীন হতে হয় না, এটা অতীতেও দেখেছি, এখনো দেখছি। এখন আমি যে জিনিসটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই প্রশ্নের উত্তর কি যিনি ডিলার তিনি একটা দিয়েছেন, যে পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এবং যে কারণে তাদের কাছে এসে দাম বাড়ে, এটা যৌক্তিক। হুমায়ুন সাহেব যতই বলুক যে প্রমাণ সাপেক্ষে লাইসেন্স বাতিল করা, কেউই তার কাছে প্রমাণ দিতে যাচ্ছে না, প্রমাণ নিয়ে যাচ্ছে না, কিন্তু এটাই বাস্তব। অন্যান্য আমদানিকারক পণ্যের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এটার ক্ষেত্রে প্রযোজ্য, সরকারও জানে। এখন আমি পরেরটার কথায় আসি, যে আমি শিক্ষক, আমি যদি বলি যে আমার ছেলেদের পরীক্ষা নিচ্ছি, সেখানে গার্ড নেই, ছেলেরা নকল করে, ছেলেরা একজন আরেকজনের দেখে লেখে, সেটা ঠেকানোর জন্য গার্ড দিতে হয়, এবং গার্ড না দিলে, শিথিলতা থাকলে নকল হয়, সেটা আমরা 71-এ দেখেছি, 72-তে দেখেছি। আজকে এই যে কথাটা আজকের আলোচনা হলো, সেই আলোচনায় একটা জিনিসই বোঝা গেল, যে দাম বাড়াচ্ছে, পাইকারি পর্যায়ে বাড়াক আর খুচরা পর্যায়ে বাড়াক, আমি ভোক্তা, যে দাম বিআরসি নির্ধারণ করে দিয়েছে, এটার বেশি নেওয়ার কোনো এখতিয়ার, কোনো ক্ষমতা, কোনো সুযোগ ডিলারদের নেই। আমদানিকারক পর্যায়েও যে দাম বেঁধে দেওয়া আছে, আমদানিকারকদের জন্য একটা দাম বেঁধে দেওয়া আছে, তার থেকে বেশি নেওয়ার ক্ষমতা তাদের নেই। রিটেলারদের যে মার্জিন দেওয়া আছে, সেই মার্জিনের বেশি তাদের বেশি নেওয়ার ক্ষমতা নেই।
বোতলিং এর জন্য যারা করে তাদেরও একটা মার্জিন দেওয়া আছে, তার থেকে বেশি নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু এই মার্জিনগুলো সব আমদানি পর্যায়ের ব্যবসায়ীরা হজম করে ফেলেছে। সেটা বিআরসি গার্ড দেওয়ার দায়িত্ব ক্ষমতা তার জন্য সে বেতন পায়, ভাতা পায়, বড় বড় অফিস চালায়, সে গার্ড দেয় না। তাহলে গার্ড যদি আমি না দেই এবং আমি আমার গার্ড দেওয়ার অভাবে শিথিলতার কারণে, দায়িত্বহীনতার কারণে ছাত্র যদি নকল করে, তাহলে আমার চাকরি চলে যায়। তাহলে বিআরসির চাকরি যাচ্ছে না কেন? আজকে বাজার অলিগোপলির শিকার হয়ে গেছে, দেখা যাচ্ছে। যদি এইভাবে দাম বিক্রি হতে থাকে, কে করছে সেটা ধরার দায়িত্ব গোয়েন্দা সংস্থার, সেটা ধরার দায়িত্ব পুলিশের, সেটা ধরার দায়িত্ব রেগুলেটরি কমিশনের, সেটা ধরার দায়িত্ব ভোক্তা অধিকার অধিদপ্তরের, সংরক্ষণ অধিদপ্তরের এবং কম্পিটিশনের কমিশনের। এবং এরা যদি ধরতে পারে তাহলে সরকার ধরতে পারলো, এরা ধরতে না পারলে সরকার ধরতে পারলো না। এরা ধরতে পারে না, এরা অক্ষম, এরা অযোগ্য, তাহলে এদেরকে রেখেছি কেন? সরকার এই জায়গাটা কি জবাব দেবেন? আমরা একটু অরুণ কর্মকারের কাছে যাই। অরুণ কর্মকার, আপনি তো শুনলেন, আপনি তো দীর্ঘদিন যাবৎ এই যে একে আর অন্যের উপর ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে যে পার পেয়ে যাচ্ছেন, স্যার যেটি আক্ষেপ করলেন অধ্যাপক শামসুল আলম, এর থেকে আসলে বেরোয়ার উপায় কি? আমরা তো কোনো দিক থেকে সরকার রিটেলারদের কিংবা ব্যবসায়ীদের ঘাড়ে দায় চাপাচ্ছে, ব্যবসায়ীরা এড়িয়ে যাচ্ছে, বিআরসি আরেকজনের ঘাড়ে দায় চাপাচ্ছে। এর থেকে আসলে ভোক্তাদের আসলে আপনার অভিজ্ঞতা কি বলে? ভোক্তারা আসলে যাবে কোথায়? মানে মুক্তির আসলে কোনো পথ নাই? মূলত সিস্টেমটার গোলমাল। এখন আপনি যদি বাজার ব্যবস্থাপনাটা ঠিক করতে না পারেন, তাহলে পরে এটা ঠেকানোর কোনো উপায় নাই। কারণ ওই যে বড় ব্যবসায়ী, আপনি কর্পোরেট লেভেলই বলেন আর একেবারে রিটেইল ব্যবসায়ী বলেন, সবার মধ্যেই এটা একটা মজ্জাগত হয়ে গেছে যে কোনো রকম সুযোগ পাইলে পরেই তারা দাম বাড়াবে, বেশি নিবে। এখন আপনি যদি বাজার ব্যবস্থাপনা করতে না পারেন, তাহলে পরে তো এটা ঠেকানো যাবে না। দ্বিতীয়ত, এটা মনে রাখতে হবে যে আমাদের এলপি গ্যাস আমদানি নির্ভর একটা জিনিস। এখন আমদানিটা যাতে স্মুথ হয়, আমার চাহিদা অনুযায়ী যাতে আমদানিটা হতে পারে, সেই ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি যদি কখনো কোনোটা দেখা দেয়, তখন কি ব্যবস্থা নেবে, এটা সরকারের একটা মেকানিজম থাকতে হবে। এই যে জাহাজ স্যাংশনে পড়ে গেল, আমাদের আমদানি কমে গেল, তো এটার তো এটা তো একদিন 2 দিনের 7 দিনের ব্যাপার না, এটা মাসাধিককাল হয়ে গেছে, এই জাহাজগুলি স্যাংশন হয়ে গেছে। এখন সরকারের যদি এরকম কোনো মেকানিজম না থাকে, তাহলে পরে মানুষের তো মানে অসহায়ত্ব কিছুতেই ঘুচবে না। কেমন? আরেকটা হলো যে আমাদের এই যে এলপি গ্যাস বলেন, আপনি এলএনজি বলেন, আমরা যে এই কয়লা বলেন বিদ্যুৎ কেন্দ্রের জন্য, সবই তো আমরা আমদানি নির্ভরতার দিকে যাচ্ছি। আমাদের দেশের যে সম্পদ, দেশের যে জ্বালানি সম্পদ, সেইটার ডেভেলপমেন্টটাও তো নাই। যদি আপনি সেই জায়গাটাও করতে পারতেন, এইটার পাশাপাশি, আমদানির পাশাপাশি এটাও যদি একটু ডেভেলপ করতে পারতেন, তাইলে পরেও কিন্তু পরিস্থিতি এতটা খারাপ কখনো হইতো না। সরকার কিংবা আমদানিকারক কিংবা ব্যবসায়ীরা তাদের উপর প্রেশার গ্রুপ হিসেবে আসলে কেউ আসলে কোনো কাজ করছে না। মানে কোনোভাবেই তারা ঠিক পথে চলবে, সরকার কিংবা এই ব্যবসায়ীরা এই প্রেশার গ্রুপ হিসেবে তো আপনারা সাংবাদিকরা কিংবা বিশেষজ্ঞরা তারাই ছিলেন, তাদের কথা অনুযায়ী তো মানে এই প্রেশার গ্রুপ আসলে সরকারের ভিতরে কোনো কাজ করতেছে না, মানে কেউ কারোর কথা কানে দিচ্ছে না। এর কারণটা কি আসলে? মানে আমরা তো বছরের পর বছর একই অভিযোগ শুনে আসছি। আপনি মানে সাংবাদিকদের বা এই যে আলম ভাইদের মতো যারা প্রফেশনাল এক্সপার্টাইজ আছে, তাদেরকে যদি প্রেশার গ্রুপ বলেন, সেটা তো তারা তো বলে যাচ্ছে। এখন কানে নেওয়া না নেওয়াটা তো আবার আরেকজনের ব্যাপার। সে যদি এক কান থেকে ঢুকে আর এক কান থেকে বের করে দেয় এবং সে মনে করে যে সেই বেশি বোঝে, সেই সব জানে, সে যা করবে সেইটাতেই সব হবে, তাইলে তো এটা প্রেশার গ্রুপের তো কিছু করার নাই। আমরা তো মব সৃষ্টি করে তাকে পিটানি দিয়ে বাধ্য করতে পারি না। আমরা আমাদের কথাগুলি বলতে পারি, সেটা সাংবাদিকরাও বলতেছে, প্রফেশনালরাও বলতেছে, কেমন একাডেমিশিয়ানরাও বলতেছে। এখন বিষয়টা হলো তারা কতটা
এটা কগনিজেন্সে নিবে, কগনিজেন্সে নিয়ে কতটা কি কাজ করবে। একটা এই অন্তর্বর্তী সরকারের একটা ব্যাপার থাকতে পারে যে তারা তো অল্প দিনের সরকার। এখন অল্প দিনের সরকার হইলেও এই অল্প দিনের মধ্যেও তো ব্যবস্থাপনা, আমরা এর আগে তো অন্তর্বর্তী সরকার দেখি নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো অনেকগুলো দেখছি। তাদের সময় কখনো এরকম লেজে গোবরে অবস্থা এই সব সেক্টরেরই এটা তো হয় নাই। তো তারা তো আরো কম সময়ের জন্য ছিল। এখন এইখানে একটা কোনো বিষয় আসলে পরেই, একটা ক্রাইসিসের কথা উঠলেই, একটা ক্রাইসিস হইলে পরেই এটা কারো উপরে দোষ দিয়ে দেওয়া, ব্যবসায়ীদের দোষ, এই কর্পোরেট ব্যবসায়ীদের দোষ, রিটেইলারদের দোষ, সরকারের কোনো দোষ নাই, সরকারের কিছু করারও নাই। তারা চুপ করে থাকবে, আর ওই আপনি যখন সাংবাদিক জানতে যাবেন বলবে যে ও তো ব্যবসায়ীরা করতেছে। তো ব্যবসায়ীরা করলে আপনি সেটা কি করবেন? আপনি সেটা কি করতেছেন? মানুষ তো দায়িত্ব দিছে আপনাকে, আপনি মানুষের দায়িত্ব নিছেন। আমরা একটু হুমায়ুন ভাইয়ের কাছে আরেকবার আসি। হুমায়ুন ভাই, শুনলেন যে স্যার অধ্যাপক শামসুল আলম কয়েকটি বিষয় বললেন আমদানি এবং বাজার প্রসঙ্গে, এবং খুচরা পর্যায়ে ব্যবসায়ী যেটা নাজির ভাইও বললেন যে আপনারা, নাজির ভাইয়ের অভিযোগ হচ্ছে আপনারা যেই কমিশন, তাদের কমিশন এবং সাপোর্ট যেটা দেওয়ার কথা সেটা আপনারা তাদেরকে দিচ্ছেন না, এটা গুরুতর অভিযোগ। আবার হচ্ছে যে এই যে আমদানি পর্যায়ে যে মনোপলি, এক ধরনের যে বাজার নিয়ন্ত্রণের মধ্যে যেই জায়গাটা আসতেছে, যেটা সরকারের কথাও কেউ তোয়াক্কা করতেছে না, এই যে অভিযোগগুলি আসলে কিভাবে খণ্ডন করবেন হুমায়ুন রশিদ ভাই? আমার যেটা মনে হয় যে নাজির ভাই যেটা বলছিলেন সেটা আসলেও কিন্তু আমার কাছে মনে হয় ওনারা যে কমিশন নিয়ে ব্যবসা করেন এই ব্যবসাটা ওনাদের পক্ষে করা কঠিন। এখানে কমিশনের অ্যামাউন্ট বাড়াতে হবে। তো বাড়াবেটা কি? সরকার যদি ট্যাক্স নেয় আপনার এলপিজি প্রতি 100 টাকা 12 কেজি একটা সিলিন্ডারের উপরে, সরকার যে ট্যাক্সটা কালেক্ট করছে পৃথিবীর সব দেশে এই ভোক্তাদেরকে এটাকে প্রায়োরিটাইজ করা হয়েছে এনার্জি সিকিউরিটির জন্য। আমাদের দেশে কেন করা হচ্ছে না? আমাদের দেশে উপরন্তু সরকার এটার উপরে ট্যাক্স ইম্পোজ করছে, এক। 2 নম্বর হচ্ছে এতদিন সরবরাহ তো বিঘ্নিত হয় নাই, এখন একটা বিশেষ কারণে বিঘ্নিত হয়েছে। এটা মেনে নিতে হবে যে রাস্তায় চললে আপনার ট্রাফিক জ্যাম হতে পারে। আমরা যদি এটাকে নিয়ে আমরা ভোক্তা, আমার ভাই নাসির ভাই যিনি আছেন উনি, আমার স্যার আছেন এখানে, আমাদের এক সাংবাদিক ভাই আছেন দাদা, সবাই আমরা কিন্তু একই গোত্রের একই ফ্যামিলির মেম্বার। আমরা এর ভিতরে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছেন যারা এটাকে আরো ইয়া করছেন। এতে মদত দিচ্ছেন কারা? সরকার জানেন না কিভাবে এই জিনিসটা আসতে পারে। আগামী আপনার এই বড় মৌসুমে আপনার বিদ্যুতের স্বল্পতা আসবে, জ্বালানি সাপ্লাই কি এনাফ আছে? আমার প্রশ্ন হচ্ছে আগামী বছর কি দাঁড়াবে, 2030 পর্যন্ত কি দাঁড়াবে এনার্জি সিকিউরিটিজ গুলা? মোটা দাগে সরকার যিনি আসেন ক্ষমতায় উনি আরেক মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়ে আসেন, উনি যতক্ষণ থাকেন উনি ফায়ার ফাইটিং করেন। এই জায়গা থেকে যতক্ষণ না সরকারের প্রশাসনের কাঠামো চেঞ্জ না হবে, প্রশাসনে যতক্ষণ এই মন্ত্রণালয়ে বিচক্ষণ, জ্ঞানী এবং নলেজেবল লোক যতক্ষণ না বসবে ততক্ষণ এই জ্বালানি মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করতে পারবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, দুঃখজনক হলে সত্যি যে এদেশে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এলপিজি সেক্টরে, কোটি কোটি লোকের কর্মসংস্থান হয়েছে এই সেক্টরে। এখনো এলপিজি সেক্টরের যিনি ইনভেস্টার্স ওনাকে 28টা লাইসেন্স রিনিউ করতে হয়, 28টা লাইসেন্স পেতে হয়। এই লাইসেন্সের জন্য দাঁড়ে দাঁড়ে সরকারি প্রশাসনের দাঁড়ে ঘুরতে হয়। সেটা কি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বলেন, ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট বলেন, পোর্ট অথরিটি বলেন, আভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদপ্তর বলেন, আপনি এক্সপ্লোসিভ বলেন, আপনি মন্ত্রণালয় বলেন, আপনি বিআরসি বলেন, কেন এদের প্রত্যেকের কাছে যাব? আমি ইনভেস্টার্স, আমার নাগরিক অধিকার আছে, আমি রিস্ক নিয়েছি, আমার এই রিস্কটাকে অ্যাড্রেস করার জন্য ওনারা ফ্যাসিলিটেট করবেন, না করে উনি রেগুলেট করেন। এই রেগুলেটরি টেন্ডেন্সিটা এখান থেকে যতক্ষণ না ওনারা বেরিয়ে আসবেন ততক্ষণ না ভোক্তারা সাফার করবে। ভোক্তা কিন্তু আমি নিজেও একজন ভোক্তা, আমি সাফার করছি
যারা এলপিজি রিটেলে যিনি আছেন উনি সাফার করছেন, যার বাসায় এলপিজি যাচ্ছে উনিও সাফার করছেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদের জন্য আমরা যদি এনার্জি সিকিউরিটি না করতে পারি, আমাদের শিল্প অত্যন্ত ঝুঁকির মুখে পড়বে সামনে। আমি জানি না যে সামনে কিভাবে সরকার অ্যাড্রেস করছেন, যে যখন এই বড় মৌসুম আসবে তখন বিদ্যুৎ সরবরাহ কি হবে। আমি জানি না যে এই যে ন্যাচারাল গ্যাস পাইপলাইনে কতটুকু আসবে কিনা আদৌ। এখনো প্রায় অলমোস্ট 10,000 MMCFD গ্যাসের শর্টেজ আছে। নতুন ইনভেস্টমেন্ট আসতে হলেও এই গ্যাসের সরবরাহ যদি বিঘ্নিত হয় কিংবা অল্টারনেটিভ এনার্জিকে যদি অ্যাড্রেস না করে সরকার, তাহলে কিন্তু এই ব্যুরোক্রেটিক জালে আমরা সারা জীবন আটকে ছিলাম, এখনো আটকে থাকবো, ভবিষ্যতে আরো বেশি আটকাবো। অরুণ কর্মকার, যদি পুরো 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 আলোচনাটাকে যদি একদিকে নিয়ে আপনি যদি একটু সাম আপ করতেন যে আসলে সংকটের উত্তরণের উপায়টা আসলে কি দেখতেছেন, আপনি যদি মোটা দাগে আমাদেরকে একটু বলতেন যে কিভাবে আমরা এই সংকট থেকে উত্তরণের পথগুলো কি হতে পারে। ধন্যবাদ রাব্বি। সংকট আমার যা পর্যবেক্ষণ তাতে জানুয়ারি তো নাই, ফেব্রুয়ারিতেও ওই সাপ্লাইয়ের সংকট থাকবে। মানে এই পুরো শীতকালটা আমাদের সংকট থাকবে। এখন যেটা ওই হুমায়ুন রশিদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে সাপ্লাই যদি কম থাকে আমি তো বেশি দিতে পারবো না, আমি সাপ্লাইও কম দিব কিন্তু দাম আমি বেশি নিতে পারবো না। কেমন, এইটা যদি তাদের অঙ্গীকার হয় তাইলে পরে একটা জিনিস ওইখানে ফিক্স হয় যে ইম্পোর্টাররা, বোটলাররা, মানে কর্পোরেট লেভেলে যারা আছেন তারা দাম বেশি নিচ্ছেন না, তারা সঠিক দামে বিইআরসির নির্ধারিত দামেই ডিলারদেরকে, ডিস্ট্রিবিউটরদেরকে দিচ্ছেন। এটা একটা জিনিস হয়ে যায় তাইলে, যদি ওই অঙ্গীকার তারা সবাই অনুসরণ করেন। দ্বিতীয় যেটা নাজের ভাই বলছেন এবং হুমায়ুন রশিদ ভাই বলছেন যে এই যে খুচরা ব্যবসায়ী রিটেইলার তাদের যে কমিশন সেইটা কিন্তু প্রপারলি ফিক্স করা হয় নাই। দেখেন আমাদের দেশে ইভেন আপনি তেলের কথা যদি ধরেন, ঢাকাতে অকটেন 122 টাকা, বরিশালে কিন্তু 122 টাকা না, রংপুরে কিন্তু 122 টাকা না, ওখানে 122 টাকা 20 পয়সা, বরিশালে 122 টাকা 10 পয়সা। কেন? ওটা হলো ওই যে আপনার সরবরাহ খরচ, কেমন, রাস্তার খরচ, এটা নেওয়ার খরচ, এইটা কিন্তু আছে। এবং আমাদের এখানে সিজনালি এই খরচগুলো ভেরি করে। এলপি গ্যাস কিছু জাহাজেও নেওয়া হয়, এই দেশের ভিতরেও অভ্যন্তরীণ ইয়েতেও নৌপথেও নেওয়া হয়, এবং অনেক অনেক নেওয়া হয় সড়ক পথে। মানে সড়ক পথে কিন্তু শীতকালে অনেক রকম ডিসরাপশন হয়। একটা গাড়ি যদি একদিন আটকে থাকে, যেতে না পারে, কুয়াশার কারণেই হোক, অন্য কোনো কারণেই হোক, তাহলে পরে তার কিন্তু কস্টিং বাড়ে। এখন এগুলি বিবেচনায় নিয়ে কিভাবে এই বিষয়গুলি ফয়সালা করবেন সেইটা পলিসি লেভেলের লোকদের ভাবা দরকার। আর আমাদের যেহেতু আমি আগেও বলছি যে এটা পুরোপুরি ইম্পোর্টেড, ওই যে বিপিসি কি দেয় 1%, 2% বলে, এখন 2% না, এমন, কারণ আমাদের ডিমান্ড অনেক বেড়ে গেছে, এখন তারা 1%-এ চলে গেছে তারা যেটা দেয়, এবং এটা নতুন কোনো রিফাইনারি করা ছাড়া এটা তারা বাড়াইতেও পারবে না। অথবা তারা যদি এলপিজি ইম্পোর্ট শুরু করে, সেই ফ্যাসিলিটিস করতেও তাদের 5 বছর লাগবে। সুতরাং ওইসব দেখায় কোনো লাভ নাই যে বিপিসি বাজারে আসতেছে। বিপিসি বাজারে 5 বছরের আগে আসতে পারবে না, বাজার কন্ট্রোল করার মতো সক্ষমতা নিয়া, কেমন। সুতরাং পলিসি লেভেলের অনেক কাজ করার আছে, এবং একটা জিনিস ঠিক করতে হবে, যেহেতু এটা আমাদের ইম্পোর্টেড, সেহেতু ইম্পোর্ট যাতে ব্যাহত না হয়। সারা পৃথিবীতে তো একটা অস্থিরতা চলতেছে, এরকম স্যাংশন আরো স্যাংশন আসতে পারে, তাহলে কি আমরা বন্ধ হয়ে থাকবো? সেটার বিকল্প ভাবতে হবে এবং বিকল্প ব্যবস্থা নিতে হবে। এগুলি না করলে পরে শুধু একজনের উপরে আরেকজন দোষ চাপাইয়া কোনো লাভ নাই।
মানুষের দুর্ভোগ, মানুষের অসহায়ত্ব এটা ঘুচবে না। এই হলো কথা। ধন্যবাদ। নাজিব ভাই, আপনি যদি বলতেন যে আসলে কিভাবে ভোক্তারা এই শেষ পর্যন্ত আসলে আপনাদের হাত দিয়েই ভোক্তার কাছে পণ্য পৌঁছায়, আপনার শেষ পরামর্শ যদি আমরা জানতাম, জেনে আমরা শেষ করব আজকে। আজকে অস্বাভাবিক বাজার নিয়ে আমরা যে আলোচনাগুলো করছি, এটা আসলে সাপ্লাইয়ের প্রেক্ষাপটে এতগুলো আলোচনা আসছে। ধরেন আমরা তো 10 মাস পর্যন্ত কোনো আলোচনায় যেতে হয় নাই। হ্যাঁ, এভেলেবেল প্রোডাক্ট ছিল। আমরা মানে কোম্পানির নির্ধারিত, সরকারের নির্ধারিত প্রাইজে বাজার করছি। কোথাও কোনো ধরনের আলোচনা সমালোচনা কোনো কিছুর প্রয়োজন হয় নাই। তবে এই সমস্যা মিটানোর জন্য, এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রোডাক্টটাকে এভেলেবেল না করা পর্যন্ত এই সমস্যাটা কতটা মিটবে আমি জানি না। আমার কাছে সন্দেহ আছে, কারণ অনেক বড় গ্যাপ। তো এই জন্যে আমরা মনে হয় আমাদের যেহেতু এটা বাইরে থেকে আমদানি করতে হয়, সে আমদানিটাকে আমাদের কোম্পানি লেভেল এবং সরকারের পক্ষ থেকে কিভাবে আমদানিটাকে কন্টিনিউ এভেলেবেল করা যায় সেটার দিকে দৃষ্টি দিলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমি মনে করি। ধন্যবাদ নাজিব ভাই আপনাকে। দর্শক, শেষ পর্যন্ত আমরা যেরকম দেখছিলাম যে আমাদের এলপিজির বাজারে যে সংকট চলছে, আমরা আশা করব যে সরকারের সদিচ্ছা, সরকার, এনার্জি রেগুলেটরি কমিশন সবাই মিলে যৌথভাবে একটি উদ্যোগী হয়ে এই এলপিজি, যেহেতু এই এলপিজি একটি নিত্যপণ্যে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষের, এখন এই সমস্যা থেকে দ্রুতই বের হওয়ার উদ্যোগ নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। চর্চার সাথে থাকবেন।